হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা। আমার চ্যানেলে আবারও আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। আজ আমরা বেরোলাম চাকলাতে বাবা লোকনাথ ধামের উদ্দেশ্যে। আমাদের ইউকেতে যাওয়ার সময় চলে এসছে। বাড়িতে আস্তে আস্তে আমাদের প্যাকিংও শুরু হয়ে গেছে। আর ওখানে যাওয়ার পর সবথেকে যেই জিনিসগুলো বেশি মিস করি সেগুলো হলো মন্দির। কারণ ওখানে তো সব মন্দির নেই। কিছু কিছু মন্দির আছে যেটা বাড়ির কাছাকাছি যাওয়া যায়। আবার কিছু কিছু মন্দির আছে এতটাই দূরে যেটা কিনা বাড়ি থেকে যাওয়াটাও হয়তো সম্ভব হয়ে ওঠে না। সেই জন্য মন্দিরে পুজো দেওয়া এই জিনিসগুলো আমি খুব মিস করি ওখানে। আর আজ যাচ্ছি বাবা লোকনাথের মন্দিরে, কারণ বিয়ের পরে আমরা সবাই প্রথম পুজোটা বাবা লোকনাথের মন্দিরেই দেই। আমার যখন বিয়ে হয়েছিল তখনও এসেছিলাম, বা আমার আগে যেসব দিদিদের বিয়ে হয়েছে আমরা প্রথমে ফ্যামিলির সবাই মিলে এখানেই আসি। কিন্তু আজ আর ফ্যামিলি নিয়ে আসা সম্ভব হলো না, কারণ আমাদের দোকানে একটু কাজের চাপ রয়েছে। তো মা আর বাবা কেউই আসতে পারেনি। আমরা তিনজন আর ভাই আর ভাইয়ের বউ, ওদেরকে নিয়ে আমাদেরই আসতে হলো। আজ এখানে অনেক বছর পরে এলাম, তবুও সবকিছু একই রকমই লাগছে। খুব একটা চেঞ্জ আর কিছু দেখলাম না। বাবা লোকনাথ পুজোটা আমরা প্রথম শুরু করি আমরা বোনেরা মিলে আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে কৃষ্ণ পুজোটা খুব বেশি করা হতো, এখনো হয়। আর অন্য পুজো খুব কম করা হতো। বাবা লোকনাথের পুজোটা আমাদের বোনেদের মধ্যে কেন একটা মনে এলো যে আমরা বোনেরা মিলে ঘরে 19শে জ্যৈষ্ঠ পুজো শুরু করব। তো সেই রকম ভাবে পুজো শুরু করলাম 19শে জ্যৈষ্ঠ। তখন আমি স্কুলে পড়ি। ওই সময় থেকে যে পুজো শুরু করা হলো, তারপরে মাঝে মাঝে আমরা 3-4 জন বোন মিলে প্রায় সোমবারে সোমবারে পুজো দিতাম। তখন থেকে আস্তে আস্তে পুজোটা বাড়িতেও দেওয়া শুরু হলো। তারপরে আস্তে আস্তে এখন বাড়িতে 19শে জ্যৈষ্ঠ বা অন্যান্য সময় বা মাঝে মাঝে কোনো মনস্কামনা চাইলে বা পূর্ণ হলে আমরা বাড়িতে কিন্তু বাবা লোকনাথের পুজোটা কিন্তু আমরা করি। খুব ভালো লাগে জানেন বাবা লোকনাথের পুজোটা করতে। একটা অন্যরকম একটা ফিল মনের মধ্যে আসে। ফিরে যাবার তো সময় চলে এসছে, এই স্মৃতিগুলো নিয়েই মনে রাখবো। আর বারে বারে ছবি বা ভিডিওগুলো দেখেই তখন মনে করব। আর তখন মন ভালো রাখার এগুলিই হবে উপায়। সেই তো শুরু হয়ে যাবে সেই একা একা জীবন। দেখুন কি সুন্দর লাগছে না বাবা লোকনাথকে দেখে। একটা মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি কাজ করে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা এসেছি মন্দিরের পেছনটাতে। এখানে ঠাকুরের এখানে একটু ফুল বেলপাতা একটু দুধ দিয়ে তারপরে আমরা এখান থেকে বেরোবো। আর আশেপাশে কিছু জিনিস কিনেও নেব, কারণ ফিরে যাব যেহেতু। আমার কাছে ঠাকুরের অনেক জিনিস নেই, যার জন্য পুজোও অনেক সময় ঠিকঠাক ভাবে দিতে পারি না। তাই যাওয়ার সময় ভাবছি কিছু জিনিস এখান থেকেই কিনে নিয়ে যাব। আর এই যে দেখছেন এখান থেকে মাটি তুলে নিচ্ছি, বাবার ভিটের মাটি। এই মাটি সবসময় যেই আসে না কেন এখান থেকে কিন্তু একটু করে হলেও নিয়ে যায়। তো সেই রকম আমরা নিয়ে বাড়ি যাচ্ছি। 2 বাড়িতে একটু একটু করে রেখে দেবো। আর সাথে আমিও যখন যাব তখন একটু মাটি নিয়ে যাব ওখানেও। শুনেছি যারা নাকি নতুন বাড়ি করে বাবার এই ধামের থেকে একটু মাটি নিয়ে কিন্তু তাদের ভিটেতেও দেয়। এখানে পুজো শুরু হয় 12টার দিকে। কিন্তু আজ আমরা পুজো দিয়েছি ভেতরে বসে। ভেতরে বসে পুজো দিতে গেলে আলাদা করে টিকিট কেটে পুজো দিতে হয়। তো এই প্রথমবারই আমরা ভেতরে বসে পুজো দিলাম। কারণ আমাদের কিছু জিনিস কেনারও আছে, আর চতুর্দিকটা একটু ঘুরে দেখারও আছে। সেজন্য ভাবলাম তাড়াতাড়ি পুজোটা সেরে নিই। আর ওদের বিয়ের পরে আমি যতটা সম্ভব চেষ্টা করছি ওদের সাথে একটু সময় কাটানোর জন্য। সেই চলে যাওয়ার পরেই হবে ভিডিও কলে শুধু কথা। আর সাথে থাকা, কাছে থাকা আর দূর থেকে ভিডিও কলে কথা বলার মধ্যে না অনেকটা পার্থক্য থাকে। তবুও তো একদিকে ভাববো এই ভিডিও কলগুলো হওয়ার জন্য বাড়ি থেকে এতটা দূরে থেকেও সেই রকম ফিলটা কিন্তু হয় না যে কাউকে দেখতেই পাচ্ছি না। হয়তো অনেক অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকতে পারি না, কিন্তু ভিডিও কল করলে দেখলে তবু মনের ভেতরে একটু শান্তি কাজ করে যে যেতে পারলাম না তাতে কি হয়েছে, কিন্তু কিছু জিনিস দেখতে তো পারলাম। দেখতে দেখতে সময়গুলো কি করে চলে গেল। এই তো বাড়ি আসবো বলে এত কিছু পরিকল্পনা করছিলাম। সব থেকে বড় যেটা টেনশন ছিল ভাইয়ের বিয়েটা যেন সুসম্পন্নভাবে হয়। তো সেই জিনিসটা যে হয়ে গেল, এটা একটা অনেকটা শান্তি কিন্তু মনে কাজ করেছে আমাদের, যে কোনো কিছু বাধা বিঘ্ন ছাড়াই বিয়ের কাজটা সম্পূর্ণভাবে আমরা ঠিকঠাকভাবে করে দিতে পারলাম। চলুন মন্দিরের ওপরের দিকটাতে যাই। এখানে যে বড় জায়গাটা আছে এখানে সবাই মিলে বসে থাকে। আর এই যে ওপরে ছোট ছোট ঘর রয়েছে সেখানে এক এক ঠাকুর এক এক জায়গায় রাখা হয়েছে। গোপাল ঠাকুরকে শয়ন দেওয়ার জন্য খুব সুন্দর বিছানাও করা আছে। গরমকালে যখন আসা হয় তখন এই উপরে এই জায়গাটাতে সবাই বসে থাকে, কারণ বাইরে এতটাই গরম থাকে যে বাইরে দাঁড়ানো পর্যন্ত মুশকিল হয়ে যায়। সেই জন্য এই জায়গাটাতে আমরা বসেছিলাম। আমাদের বাড়ি থেকে যেহেতু খুব একটা বেশি দূরেও নয়, সেই জন্য আমাদের প্রায় এখানে কিন্তু আসা পড়ে। কিন্তু কখনো সম্ভব হয়ে ওঠেনি জ্যৈষ্ঠ মাসে 19 তারিখে এখানে আসার জন্য। কখনো ইচ্ছে রইল জ্যৈষ্ঠ মাসে 19 তারিখেও এখানে আসার। খুব দেখার ইচ্ছে। শুনেছি অনেক বড় মেলা বসে। অনেকে আসেন, প্রচুর ভক্ত আসেন এখানে। এই যে আজ যে জায়গাটা এতটা ফাঁকা ফাঁকা লাগছে,
জ্যৈষ্ঠ মাসের 19 তারিখে কিন্তু এই জায়গাটা নাকি পুরোটাই ভর্তি হয়ে যায়। তো সেই মাঠ ভর্তি মানুষের সমাগম দেখারও কিন্তু আমার ভীষণ ইচ্ছে রইল। আর এখানে যেখানে বাবা লোকনাথকে রাখা রয়েছে, সেই বাবা লোকনাথের ঘরের ওপরে কোনো ছাদ নেই। রয়েছে বিচুলি বা খড়ের যে ছাউনি হয়, সেই ছাউনি। প্রতি বছর বর্ষার পরে ওনারা মনে হয় চেঞ্জ করেন। কারণ এখানে কাজও চলছে কিছু। মেশিনের এত বেশি আওয়াজ হচ্ছে যে এখানকার কোনো ভয়েসই আমি ঠিক মতন দিতে পারছি না। আর এই যে খড়ের ছাউনির ঘরগুলো এখন আর গ্রামের দিকেও কিন্তু খুব একটা বেশি দেখা যায় না। কিন্তু যখন আমি ছোট ছিলাম তখন গ্রামের কিছু কিছু সাইডে গেলে এই খড়ের ছাউনিগুলো কিন্তু খুব দেখা যেত। আর এদিকে আমাদের প্রচুর খিদে পেয়ে গেছে, কারণ আমরা সকাল থেকে বেশ অনেক সময় উপোস করে রয়েছি। আর পুজো দেওয়া হয়ে গেছে, আমাদের অনেক সময় হয়েছে। আর যতক্ষণ না দুপুরের পুজোটা সম্পূর্ণ হবে ততক্ষণ তো প্রসাদ দেবে না। সেই জন্য ভাবছি আমরা একটু কচুরিই খাবো। আর এরকম পুজোর জায়গাগুলোতে কিন্তু দেখা যায় যার যার হোটেল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, তারা কিন্তু এরকম ভাবে ডেকে ডেকে কিন্তু নিয়ে যায়। যেরকম দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দেওয়ার পরে এরকম ভাবে ডেকে নিয়ে যেত, এখনো এই বিষয়টা এখানেও একই রকম রয়েছে। আশেপাশে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো কিছু কিছু দেখছি চেঞ্জ হয়েছে, বড় বড় দোকান হয়েছে। আগে ম্যাক্সিমাম ছোট ছোট দোকান ছিল। আর এই যে ঠাকুরের মূর্তিগুলো এত সুন্দর লাগছে দেখতে। এবার ভাবছি যখন যাব তার আগে একটা ছোট শিবলিঙ্গ নিয়ে যাব। মাঝে মাঝে একটু মন চায় শিব পুজো করার জন্য। সেই জন্য এবার যাওয়ার সময় ছোট করে একটা নিয়ে গেলে আমি ঠিকঠাক ভাবে জায়গা করে রেখে পুজোও দিতে পারবো। আর এই যে এখানে এত সুন্দর সুন্দর সবজি দেখে, এত তাজা সবজি দেখে মনটা ভীষণ আনন্দে ভরে যাচ্ছে। কারণ এই এত সুন্দর তাজা সবজি তো পাওয়া যায় না। আর যে সবজিগুলো আমরা ইউকেতে পাই সেই সবজিগুলো যা দাম, সেই দাম দিয়ে এখানে প্রচুর সবজি আমরা কিন্তু কিনে নিতে পারবো। একদিন এমন হয়েছিল, এমনি আমরা পেঁপে খুব পছন্দ করি। কাঁচা পেঁপেও যেরকম খেতে আমার খুব ভালো লাগে, পাকা পেঁপেটাও পছন্দ করি। তো কাঁচা পেঁপে দিয়ে সবজি আমাদের বাড়িতে খুব খাওয়া পড়ে। মানে আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়িতে পেঁপে কোরানো আমার ভীষণ পছন্দ। পেঁপে গ্রেটার দিয়ে গ্রেট করে তারপর ওটা যদি কালো জিরে রসুন দিয়ে ফোড়ন দেওয়া হয়, সেটা খেতে আমি ভীষণ পছন্দ করি। তো যখন আমরা ইউকেতে গেলাম, তার কিছুদিন পরে যখন এশিয়ান শপগুলোতে গেলাম, পেঁপে দেখে ওখানে আর পেঁপের সেরকম প্রাইসও লেখা ছিল না। তো ভাবলাম যে একটা পেঁপে নেই, কাঁচা পেঁপে। পেঁপে কেনার পর যখন বিল দেখা হলো, তখন বিলে দেখলাম একটা পেঁপে, ছোট সাইজের পেঁপে, 650 টাকা নিয়েছে। আমরা তো দেখেই অবাক। একটা পেঁপের দাম 650 টাকা! তারপর থেকে এই পর্যন্ত যতবারই দেখি পেঁপের প্রাইসটা কিন্তু সেরকমই থাকে। সেই জন্য পেঁপেটা আর সেরকমভাবে খাওয়া হয় না। এত দাম দিয়ে একটা পেঁপে খাওয়ার সেই রকম ইচ্ছেটাও আসে না। আর এই বাক্স ভর্তি ফুচকা দেখলেও মন ভালো হয়ে যায়। আর ওখানে এই জিনিসগুলো না পেতে না পেতে কত জিনিসের রান্না আমি শিখে গেছি। ফুচকাটা পর্যন্ত বাড়িতে বানানো হয়। এমনকি যে মিষ্টি আমি কোনোদিনও বানাতে পারতাম না, অন্যান্য সব রান্না যেরকম করে ফেলতাম, মিষ্টিটার প্রতি আমার ছিল দুর্বলতা। আমি কোনোদিনও ঠিকঠাকভাবে মিষ্টি বানাতে পারতাম না। সেই মিষ্টিও এখন আমি বানিয়ে ফেলি। এমন কোনো রান্না আমার মনে হয় বাকি নেই যেটা কিনা আমি ইউকেতে গিয়ে না শিখে থাকি। এই স্ন্যাক্স আইটেম বা অন্যান্য রেসিপি বানাতে বানাতে আজকাল নিজেকেই কেমন একটা জানি শেফ মনে হয়। এখন আর কোনো রান্নার রেসিপি দেখলে আর সেরকম আর ভয়টা লাগে না। সে বেকিং বলুন আর যাই বলুন না কেন, মনে যেন ঠিকই বানিয়ে ফেলতে পারবো। এই তাজা তাজা সবজি দেখে পুরনো একটা কথা মনে পড়ে গেল জানেন? আমার শ্বশুরবাড়িতে জমিতে অনেক কিছু চাষ করা হয়। জমির একটা অংশে থাকে আমাদের বাড়িতে খাবার দাবারের জন্য কিছু জিনিস চাষ করা। যেখানে অল্প একটু জায়গার মধ্যে বাড়ির জন্য যা যা জিনিস দরকার হয় সবকিছুই চাষ করা হয়। আর আমার শাশুড়ি মায়ের সকাল সকাল কাজটাই ছিল জমিতে যা যা সবজি আছে সেগুলোকে তুলে নিয়ে আসা। মানে প্রতিদিনের রান্নার জন্য যা যা সবজি দরকার হবে। আমাদের বাড়িতে ফ্রিজ থাকলেও ফ্রিজে সবজি, মাছ এগুলো খুব কমই রাখা হয়। কারণ যখনই দরকার হতো তখনই আমার শাশুড়ি মা জমি থেকে সবজি তুলে নিয়ে আসতেন। এমনও হয়েছে আমি হয়তো কোনো সবজি কাটছি, আমার হয়তো আরো অল্প একটু কিছু সবজি দরকার আছে। তো মা সোজা জমি থেকে তুলে নিয়ে আসতো সবজি। মানে এরকম টাটকা টাটকা সবজি কিন্তু আমরা খেতাম। আর এই যে এখন আমাদের প্রসাদ নেওয়ার লাইন চলছে উপরের দিকে, আমরা উপরে গিয়ে প্রসাদ নেব, তারপরে বেরিয়ে পড়বো। আর তোনাই বাবু আর হাঁটতে পারছে না, আর দাঁড়াতে পারছে না। এইবার ওর চাই মায়ের কোল। ওকে একটু প্রসাদ খাইয়ে দিতে পারলেই শান্তি। কারণ ওরও খিদে পেয়ে গেছে, তার সাথে ওর একটু ঘুমও পেয়ে গেছে। খাইয়ে দিলে যাওয়ার সময় গাড়িতে ঠিক ঘুমিয়ে পড়বে। আর আমাদের বাড়িতে গিয়ে আর রেস্ট নেই। আমাদের বাড়িতে গিয়েই ব্যাগ গোছাতে হবে। কারণ ব্যাগ মাত্র একটা গোছানো হয়েছে। এখনো অনেক কিছু গোছানো বাকি আছে। কারণ লাস্টের দিকে আমরা চাই বা না চাই, প্যাকিং এর কিছু অংশ তো থেকেই যায়। সেই জন্য লাস্টের দিকে শুধু এই ব্যাগ থেকে ওই ব্যাগে শুধু ট্রান্সফারই হবে ওজন বেশির জন্য। তাই বাড়ি গিয়ে আমাদের প্যাকিং সারতে হবে। তারপরে আমাদের দোকানেও আসতে হবে। কিছু কিছু জিনিস নেওয়ার আছে, সবাইকে কিছু গিফট করার ব্যাপার আছে। সেই সব জিনিসগুলো দোকান থেকে নিয়ে যাব। সেই জন্য আমাদের আর বিশ্রাম নেই। মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায় তোনাই আর ভাইয়ের কথা ভাবলে। কারণ যখন তোনাই খুব ছোট ছিল
তখন যখন আমার ভাই আমার শ্বশুরবাড়িতে আসতো, ভাই যখন চলে যেত বাড়িতে, টুনাই খুব কান্না করতো। মানে এতটাই কান্না করতো, তখন আমি ফিল করতাম মামার সাথে ভাগ্নের বা ভাগ্নির একটা আলাদা সম্পর্ক কিন্তু থাকে। আর আমার ভাইয়ের মনটাও খুব খারাপ হয়ে গিয়েছিল যখন আমরা ইউকেতে চলে গিয়েছিলাম। কারণ তার আগে ও এতবার আমার শ্বশুরবাড়িতে আসতো একমাত্র টুনাইকে দেখার জন্য। টুনাইকে না দেখতে পারলে ওর মনে হয় ভালোই লাগতো না। সে যখন চলে গেলাম, ও ভীষণ কষ্ট পাচ্ছিল মনে মনে। আর তারপর যখন আসার কথা চলছিল, ওর মনের মধ্যে ভীষণ একটা আনন্দ কাজ করছিল। অনেকদিন পরে ওর ভাগ্নেকে পাবে। আর কি হয় বলুন তো, বাচ্চারা ছোট থাকতেই তো বেশি আদর করতে, তার সাথে খেলতেই তো মন চায়। একবার বড় হয়ে গেলে সেই আদর আর খেলার ইচ্ছেটাও কিন্তু সেই রকম ভাবে আর আসে না। আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ব্লগে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই। বাই বাই।